নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় হাই টকে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে। সপ্তাহের প্রথম দিন, ঘটনা বহুল দিন। সকাল সকাল সুপ্রিম কোর্টের অর্ডার 100 দিনের কাজের জন্য যে টাকা রাজ্যের পাওনা তা মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। স্বাভাবিকভাবে রাজ্যের রাজনীতির রীতিমতো সরগরম। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা মাঠে নেমে পড়েছেন এটা নিয়ে। কিন্তু তারপর সন্ধ্যের ঠিক একটু আগে, যদিও এটা নির্ধারিত ছিল, এসআইআর এর আনুষ্ঠানিক ভাবে জিনিসটাকে চালু করা হলো। জাতীয় নির্বাচন কমিশনের এই সাংবাদিক সম্মেলন আগে থেকেই নির্ধারিত ছিল। বিকেল 4:15 সাংবাদিক সম্মেলনে ফুল টিম নিয়ে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার, এবং সেখানে তিনি জানিয়ে দিলেন একসঙ্গে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে আজ রাত 12টা থেকে। এবং এই এসআইআর এর এই 12টা রাজ্যের তালিকার মধ্যে, রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য মিলিয়ে যে 12টা তালিকা, তার ভেতরে পশ্চিমবঙ্গ রয়েছে। খুব উল্লেখযোগ্য যে আগামী বছর আসামেও নির্বাচন রয়েছে, কিন্তু আসামের নাম এসআইআর এর তালিকায় নেই। আজ আমাদের এই টেবিলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য অনিন্দ্য রয়েছেন, অনিন্দ্য সিংহ রায়, এবং বিজেপির সমর্থনে কথা বলার জন্য রয়েছেন সোমজিৎ। আপনারা জানেন এসআইআর অন্যতম বড় বিতর্ক, রাজনৈতিক বিতর্ক হয়ে উঠেছে এই মুহূর্তে। আজ গণেশ কুমার যে সাংবাদিক সম্মেলন করেছেন তার একটা ছোট্ট অংশ আগে আপনাদের দেখিয়ে আলোচনা শুরু করি। और ट्रेनिंग जो बीएलओज की है, ईआरओज की है और डीओज की है। हालांकि काफी ट्रेनिंग हम लोग यहाँ ट्रिपल आईडीएम में कर चुके हैं, बट एक बीएलओ, ईआरओ और डीओ की ट्रेनिंग कल से शुरू होगी। सभी राजनीतिक दलों से 6 नेशनल पार्टीज जो कि हर राज्य में मौजूद हैं, और हर राज्य की जो स्टेट पॉलिटिकल पार्टीज हैं, उन सभी से निवेदन है कि वो अपने बूथ लेवल एजेंट्स अगर उन्होंने नामित नहीं किए हैं किसी भी बूथ पर तो जरूर कर लें। साथ ही साथ सभी चीफ इलेक्टोरल ऑफिसर्स को, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर्स को और ईआरओज को यह निर्देश भी होंगे कि कल से शुरू होकर परसों तक वो सभी पॉलिटिकल पार्टीज को के साथ मीटिंग करेंगे और पूरी एसआईआर की प्रक्रिया को उनके समक्ष डिटेल में बतलाएंगे। जहां तक बूथ लेवल एजेंट्स का सवाल है हर पॉलिटिकल पार्टी के, जैसा कि बिहार में था, हर बूथ लेवल एजेंट एक दिन में 50 इन्यूमरेशन फॉर्म्स जो साइंड हो इलेक्टर्स के वो कलेक्ट भी कर सकता है, उसके ऊपर अपना सर्टिफिकेशन दे सकता है और बूथ लेवल ऑफिसर्स को भी दे सकता है। ड्राफ्ट सूची पब्लिश होने के बाद जिन लोगों की मैचिंग या लिंकिंग 2003 या 2 या 4 से नहीं हो पाई है, उनको ईआरओ नोटिस जारी करेंगे। नोटिस के बाद हियरिंग होगी और हियरिंग में जो भी इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं उनको चेकिंग किया जाएगा, और ईआरओ ये भी उनसे पूछेगा कि 2003 में आप कहां थे या आपके माताजी पिताजी कहां थे। একদম শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে এই যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 12টা জায়গায় শুরু হচ্ছে এসআইআর। সাংবাদিক সম্মেলনে এই 12টার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের নাম বারবার ঘুরে ফিরে এসেছে, নানাভাবে ঘুরে ফিরে এসেছে, একাধিক সাংবাদিকের প্রশ্নে ঘুরে ফিরে এসেছে। কারণ তারা জানতে চাইছেন যে পশ্চিমবঙ্গের সরকার সরাসরি এসআইআর এর বিরোধিতা করছে, সেখানে এসআইআর কিভাবে করবে নির্বাচন কমিশন। আমি শুরুটায় তাই অনিন্দ্য আপনার কাছেই আসতে চাই। ঘোষণা হয়ে গেল, নির্বাচন কমিশন জানিয়ে দিল আগামী কাল থেকেই ট্রেনিং ইত্যাদির পর্ব শুরু হবে। কবে কি হবে, কবে থেকে ফর্ম দেওয়া হবে, কবে পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, রেক্টিফিকেশনের পর্ব কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস আজ একদম সূচি মেনে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে কতটা নির্বিঘ্ন হবে এসআইআর? দেখুন পার্থদা, একটা কথা বলি, এসআইআর এর আগেও হয়েছে 2002 সালে, এখনো হচ্ছে। এটা কোনো নতুন জিনিস নয়। 2002 সালে আপনারা জানেন যে এটা নতুন জিনিস নয়। না, ডেফিনেটলি এর আগেও হয়েছে। তখন কি হয়েছিল, তখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে নাম জিজ্ঞাসা করেছিল, নাম জিজ্ঞাসা করে সেই নাম কি আছে কি নেই এগুলো নথিভুক্ত করে তারপরে তারা একটা লিস্ট বার করেছিল। এখন সেটা নয়, এখন একটা ফর্ম দেওয়া হচ্ছে। তখন কিন্তু ফর্ম ছিল না, এখন একটা ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে বিভিন্ন প্রসেস আছে। এখন কোনো দায়িত্ববান রাজনীতিবিদ বা যেই হোক বা দল
কেউ চায় না যে মৃত ভোটার বা যারা চলে গেছে ভোটার তাদের নামটা থেকে যাক, কেউ চায় না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যদি কোনো ন্যায্য ভোটার, যিনি এখানকার ন্যায্য ভোটার, তার নাম যেন বাদ না যায়। আচ্ছা, এটা কেন এত তাড়াতাড়ি আপনারা এই আশঙ্কায় ভুগছেন কেন যে ন্যায্য ভোটারের নাম বাদ যাবে? কারণ শুধু তো এইভাবে বলছেন না আপনারা যে ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায়, আপনারা বলছেন বিজেপির হয়ে কাজ করছে কমিশন এবং ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে সরানোর সম্পূর্ণ পরিকল্পনা নেওয়া হয়েছে, একদম সরাসরি বলছি। তার কারণটা বলছি, বিজেপির এক নেতা কিছুদিন আগে আমি দেখলাম উনি বলছেন যদি নাম বাদ যায় কোনো অসুবিধা নেই, আমরা সিএ এর মাধ্যমে নামটা করব। তাহলে ন্যায্য ভোটের নাম বাদ যাবে? আমি বলছি না, বিজেপির ওই নেতাটি বলেছেন আমি সঞ্জিতের কাছে আসবো, কিন্তু তার আগে যে প্রশ্নটা আমি আপনাকে প্রথমেই করেছিলাম তার সরাসরি কোনো উত্তর পাইনি। কতটা নির্বিঘ্ন হবে আমাদের পশ্চিমবঙ্গে? আমরা তৃণমূল কংগ্রেস বলতে পারি, আমাদের বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট তারা সঙ্গে থাকবেন, তারা দেখবেন কতটা নির্বিঘ্ন হবে। নির্বিঘ্ন শুরুর আগে আমরা শুনেছি নির্ভর করছে যারা নির্বাচন কমিশনের লোক তাদের নাকি বন্দুক পিস্তল ধরা হচ্ছে। না, এটা সম্পূর্ণ ভুল কথা। ওনারা কাকে বন্দুক পিস্তল ধরা হয়েছে তারা এফআইআর করেছেন কিনা জানা নির্বিঘ্ন হবে। তাহলে আমরা আমাদের তরফ থেকে নির্বিঘ্ন। সঞ্জিত বলুন কতটা নির্বিঘ্ন হবে পশ্চিমবঙ্গে? দেখুন, দীর্ঘ প্রতীক্ষার আজকে অবসান। মানে কতদিন ধরেই শুনছি যে এসআইআর হবে, আজকে তার বিজ্ঞপ্তি মোটামুটি প্রেস কনফারেন্স করে জ্ঞানেশ কুমার বলে দিলেন। তো এখন যে জায়গাটায় সেখানে হচ্ছে শুরুর আগে থেকে যে পটভূমি তৈরি হয়েছে, তো সেইখান থেকে এখন কতটা নির্বিঘ্নে হবে, কতটা কি করতে দেবে, সরকারের দায়িত্ব আছে। তো 2002-03 সালে যখন এসআইআর কতটা কি করতে দেবে বলে আপনি আশঙ্কা প্রকাশ করছেন? মানে এসআইআর করতে দেবে না কেন বলছি? রাজ্যের শাসক দল করতে দেবে না। শাসক দল যেভাবে এটা নিয়ে ক্যাম্পেইনিং করেছে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এসআইআর করতে দেবো না, তো তারপরে আপনি কি করে ভাবছেন যে এখানে নির্বিঘ্নে হবে? তো যদি নির্বিঘ্নেই হয় তাহলে এটাকে এতটা বড় করার কোনো দরকার ছিল না। এসআইআর হচ্ছে হোক, সেখানে মৃত ভোটার মানে একই রাজ্যে অন্য রাজ্য থেকে এখানে ভোট দিচ্ছে, সেখানে ভোটার রোহিঙ্গা ভোটার বাংলাদেশি ভোটার যদি বাদ যায় তাতে অসুবিধা কোথায়? একটু আগে অনিন্দ বলছিলেন যে না আমাদের কোনো আপত্তি নেই। একদম দেখুন, যদি ন্যায্য ভোটার, আমরা বারবার একটা কথা বলছি, কিন্তু ন্যায্য ভোটার যেন বাদ না দেওয়া হয়। বলি আপনার ওই কথাটা আমি ধরেছি যে আপনি বলেছেন যে ন্যায্য ভোটার, কোন জায়গায় বলা আছে যে ন্যায্য ভোটার? এই যে ন্যায্য ভোটার কথাটা বারবার করে উত্থাপন হচ্ছে, তার কারণ কি? জনগণ সাধারণ মানুষকে বিভ্রান্তি করার জন্য এটা হচ্ছে। কখনো ন্যায্য ভোটার বাদ যাবে না। তার কারণ কি? ওনারা বলেই দিয়েছেন যে 2002-03 সালে যখন এসআইআর হয়েছিল তৎকালীন সরকার কিন্তু সহযোগিতা করেছিল। তখনকার প্রসেসটা আলাদা ছিল, এখনকার প্রসেসটা আপডেটেড হবে। তো তখনকার সরকার কিন্তু এটা গেল রব ওঠেনি, কিন্তু এখনকার সরকার কিন্তু গেল রব তোলাতে আরো বেশি মানুষের কাছে এই এসআইআর নিয়ে মানুষের যতটা না জানা ছিল তার থেকে বেশি চিন্তিত এবং ভাবিত। এবং আরেকটা জিনিস হচ্ছে কবে হচ্ছে। আজকে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে যে এসআইআর কাল থেকে শুরু হচ্ছে। তো সেখানে যদি সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি মনে করে যে ভালোভাবে নির্বিঘ্নে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। মানে আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় সরকারের কি সদিচ্ছা আছে? না, সদিচ্ছা ছিল না বলেই তো এই জায়গায়। এইবারে সদিচ্ছা দেখুন, সদিচ্ছাটা এই যে আজকেই যে আমার দাদা যে বললেন যে হ্যাঁ আমাদের কোনো এখন যে প্রকৃত ভোটার তো বাদ যাবার কোনো ব্যাপারই নেই। তো সেখানে সদিচ্ছাটাকে আরো প্রকট হোক। আজকে এতদিন যে ক্যাম্পেইনিং হয়েছে এরপর থেকে বলুন এসআইআর হোক, বাংলাদেশি রোহিঙ্গা মৃত ভোটার বাদ যাক, এই কথাগুলো শুধু খালি বলতে শুরু করুক মাননীয় মুখ্যমন্ত্রী এবং সহযোগিতা করুক। তাহলেই বাংলাদেশ রোহিঙ্গা বাংলাদেশি দেখুন, আমি একটা কথা বলি, আজকে আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে এসআইআর করে, আবার বলছি নিরপেক্ষভাবে যে এসআইআর করে এবং প্রকৃত ভোটার সে যে ধর্মেরই হোক, প্রকৃত ভোটার যদি এখানে থাকে তার যেন নাম বাদ না যায়। সন্দীপ একটা ভালো কথা বলছিল, নাগরিকত্ব নিয়ে আমাদের একটা বিরাট সংশয় আছে। কে নাগরিক? আমি এখানকার নাগরিক কি নাগরিক নই আমি নিজেও বুঝতে পারি না মাঝে মাঝে, আমি নাগরিক না নাগরিক নই। কারণ মাঝে মাঝে বলা হচ্ছে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয়, ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয়। তাহলে প্রমাণটা কি? আমি এখানে বসবাস আপনার বাবা মা 2002-এও আমাদের এই দেশে থাকতেন, এটাই প্রমাণ। ঠিক।
যদি এবার মনে করুন যে লোকটার, আজকে আমি একটা কথা বলছি, মনে করুন আমার প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম নর্থ বেঙ্গলে সমস্ত ধুয়ে চলে গেছে, যে কোনো ডকুমেন্ট নেই, আবার তাদেরকে নতুন করে ডকুমেন্ট বানাতে হবে। এই সামান্য সময় সেই সমস্যা হতে পারে কি? আমি বলছি না যে হবে। আরো কেন সংশয় তৈরি হচ্ছে, বিজেপির নেতারা এসআইআর হবার আগে বলে যাচ্ছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বলছেন কি করে? সংখ্যাটা বলছেন কি করে? আচ্ছা, এই পয়েন্টটা কিন্তু এর আগেও আমি শুনেছি যারা রাজ্যের শাসক দলের পক্ষে এখানে বলতে এসছেন, তারা বলেছেন যদি এরকম হয় যে এই রাজ্যের শাসক দল তাদের নেতা কর্মীরা এসআইআর নিয়ে অনেক বেশি স্পর্শকাতর, তার অন্যতম দায় যায় বিজেপির এই রাজ্যের নেতাদের উপর। কারণ তারা আগে থেকেই নির্ধারিত করে দিচ্ছেন এত ভোটারের নাম বাদ যাবে, এত ভোটার মৃত, এত ভোটার বাংলাদেশি। কোত্থেকে এইসব ডেটা পাচ্ছেন সঞ্জিত? দেখুন, একটা জিনিস বলি, জনসংখ্যার নিরিখে যেভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, সেই জায়গাটা থেকে একটা আশঙ্কা করে একটা জিনিস যে গত 2002 সালে কত ভোটার ছিল এবং এখন কতটা ভোটার আসছে, এবং যতটা ভোট তার থেকে বেশি আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হয়ে গেছে। তো যদি এই জায়গাটা থেকে থাকে, তাহলে একটা অ্যাপ্রক্স একটা বলেছে যে 1 কোটি বাদ যাবে কি 2 কোটি বাদ যাবে কি, এমনই হতে পারে যে শাসক দলের কথাতে 50 লাখ বাদ গেল। বাদ তো যাবে, তো বাদ যেহেতু যাবে, তারপরে যদি 50 লাখ বাদ যায়, তাহলে 50 লাখ ভোটার তো কমলো। তাহলে যদি ভোটার কমে, তাহলেই তো এই জায়গাটাই আছে। গত 21-এর নির্বাচনে বহু জায়গাতে জেতার মার্জিন মানে 3-4 হাজারের আছে। তো সেই জায়গা থেকে তাহলে তো একটা মানে কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে। তার জন্যই না এই চিন্তা, এই আশঙ্কাটা সেই বুঝতে পারছি না জেতার সঙ্গে এসআইআর কি সম্পর্ক, বিজেপি জেতার সঙ্গে এসআইআর কি সম্পর্ক, আমাকে বুঝিয়ে দিন। এই যে দেখুন, বিজেপি জেতার জন্য নয়, আপনি তো বললেন, আমি কি বললাম, তৃণমূলের কথা বলছি, যে কোনো পার্টি হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, যেখানে আপনাদের জেতার মার্জিন খুব সামান্য, 4000-এ জিতেছেন, সেই কনস্টিটিউয়েন্সিতে যদি 10,000 লোকের নাম বাদ যায়, তাহলে তো তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায় এবং মার্জিনটা 4-এর নিচে। এটা আলাদা প্রশ্ন, আপনি কেন প্রশ্ন তুলতেই পারেন না? কেন এই প্রসঙ্গ কেন যে 10,000 ভোটের যদি কমে যায় তাহলে তৃণমূলের কমে যাবে, এটা মনেটা কি? আমি দেখেছি বহু নতুয়া যারা আছে নবসূত্র, তাদের অনেক ডকুমেন্ট আপনি পাবেন না। তাহলে তারা তো হিন্দু, না না, তারা তো হিন্দু, আমি কি বলছি দেখুন, তার জন্য আপনারা বলছেন সিএ ক্যাম্প করব। আমরা সিএ ক্যাম্পে, শুনুন, আমি আপনার যে প্রশ্নটা আপনি করলেন সেই প্রশ্নের ধরেই আমি একটা উত্তর দিচ্ছি। আজকে আমি আগেতেই বলেছি যে 2-3 হাজার ভোটারের যে জায়গাটা আছে সেই জায়গাটা মার্জিনটা কমতে পারে। আজকের মথুয়া যাই হোক, যদি সনাতনী হিন্দু হয়ে থাকে, তো সেখানে তো তার জন্য আলাদা কথা বলা যায়। মিক্স হয়ে যাচ্ছে, মথুয়া প্রসঙ্গ বাদ দিন। আমি বলছি কোন কনস্টিটিউয়েন্সিতে 4000 ভোট কমে 10,000 লোকের নাম বাদ গেল, সেখানে 3,000 কি 4,000 লিড ছিল টিএমসি। আপনি কিভাবে বলছেন যে এই যে 10,000 কমে গেল, এটা অন্য দলের কমবে না, শুধু টিএমসির কমবে? কেন বলছি, এই যে জায়গাটায় আমার যেটা ধারণা বা যে জায়গাটা, আমি আপনার একটা লাইন বুঝতে পারছি, আপনি বলছেন 10,000 কমে গেল মানে 10,000 ভুয়ো ভোট ছিল। হ্যাঁ, 10,000 ভুয়ো ভোটই তৃণমূল পেয়েছে। না, 10,000 ভুয়ো ভোটের মধ্যে আমার মার্জিন কত আছে? 4,000 থেকে 5,000। আমি এই 10,000 ভোটই তৃণমূল পেয়েছে। এই জায়গাটা ভুয়ো ভোট শুধু শাসক দলই পায় না। ভুয়ো ভোট, এই রোহিঙ্গা ভোট, বাংলাদেশি ভোট, আজকে এই ভোটটা ট্রান্সফার হয় কিন্তু শাসক দলেতে। আজ যদি এইটা যদি না হতো, তাহলে 1 মিনিট, তাহলে এসআইআর হচ্ছে, এত ভয় কিসের? ভয় থাকার তো দরকার নেই। আজকে কেন লাস্ট টেস্ট করে নিয়ে যে লাস্ট যে কথাটা এতদিন অবধি যে জায়গায়, আজকে দেখছি উলট পূরণ, মানে যদি মানে প্রকৃত ভোটার যেন বাদ না যায় কোন জায়গাতে। আমরাও বলছি না, নির্বাচন কমিশন বলছে না, এবং শাসক দলের এই আশঙ্কাটা কেন হচ্ছে? শাসক দলের আশঙ্কাটা কি এটা হচ্ছে? এইটা বলে বিভ্রান্তি সরাতে যাচ্ছে, এটা হবার কোনো ব্যাপার না। আমি একটা ছোট্ট এর সঙ্গে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা জুড়ে দিই, একটি লাইনে আমি প্রশ্নটা জুড়ে দিই, যে মুম্বাইতে একটা ইন্টারন্যাশনাল বলা যায় একটা কনফারেন্স টাইপের হচ্ছে, যে আমাদের সমুদ্রপথ, সমুদ্র তীরবর্তী যে রাজ্যগুলো, তাদের অনেক ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে সেখানে। সেইখানে উড়িষ্যা পর্যন্ত আছে, পশ্চিমবাংলা নেই। আর পশ্চিমবাংলা কোথায় আছে? যখন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন, 12টা রাজ্যের কথা বলছেন বা কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 12টা জায়গার কথা বলছেন, সেখানে বারবার ঘুরে ফিরে পশ্চিমবঙ্গের নাম। তার কারণটা আমি আর বলিনি, সঞ্জীবের একটা কথা নিয়ে বলছি, উনি রোহিঙ্গা বাংলাদেশি বলছেন তো। আচ্ছা, যেদিন ভোট হয়, ভোটের কেন্দ্রে প্রত্যেকটা দলের এজেন্ট বসে থাকে,
বিজেপিরও থাকে, তৃণমূলেরও থাকে, অন্যান্য পার্টির এজেন্টরা বসে থাকে। এজেন্ট তার কেমন ভাবে ভোটটা হয়, ভোটার কার্ড দেখিয়ে বা নির্বাচন কমিশন যে যে তথ্যগুলো দেয় সেইগুলো দেখিয়ে ভোটটা হয়। তাদের মধ্যে যদি কেউ অবজেকশন জানায় তাকে সেটাকে প্রমাণ করতে হয় যে সে এখানকার নাগরিক। তাহলে ইনারা যে একটা বাইনারি তৈরি করছেন, রোহিঙ্গা, মুসলিম ভোটার, এই ভোটার, সেই ভোটার, বাংলাদেশি ভোটার, এই সম্পূর্ণ ভুল কথা। আমরা মুম্বাইতে, আপনি মুম্বাইয়ের কথা বলছিলেন, আমার হঠাৎ মনে পড়লো মুম্বাইতে লোকসভা ইলেকশনের পরে রাজ্যসভা ইলেকশন আসলো। রাজ্যসভা ইলেকশন, রাজ্যের ইলেকশন, রাজ্যসভা বলা উচিত না, রাজ্যে ইলেকশন আসলো, অ্যাসেম্বলি ইলেকশন। অ্যাসেম্বলি ইলেকশন 5 মাসের মধ্যে দেখলাম 40,000 লোকের নাম নেওয়া হয়ে গেল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে আমরাই প্রথম বলেছিলাম যে বাইরের অন্য স্টেটের লোক যেন এখানে চলে এসে ভোটার করছে। মুম্বাইতে কোনো এসআইআর হয়নি, এসআইআর হয়েছে বিহারে। আজকে অন্তত 5 বার দেখলাম নির্বাচন কমিশনার বললেন অসম্ভব ভালো এসআইআর হয়েছে, একটাও অবজেকশন নেই, নট আ সিঙ্গল অবজেকশন। অথচ আপনারা বোঝানোর চেষ্টা করছিলেন যে যেভাবে 65 লাখ 70 লাখ লোকের নাম বাদ দেওয়া হয়েছে ওই একই পদ্ধতিতে পশ্চিমবাংলায় বাদ দেওয়া হবে। যদি একই পদ্ধতি হয়, সাকসেসফুল হয়েছে এসআইআর বিহারে, তাহলে এখানেও সাকসেসফুল হবে। বিহারে আমি আপনাকে বলছি, বিহারে বহিরাগত মানে আউটসাইড অফ ইন্ডিয়ার কজন ধরা পড়েছে জানেন কি? 10 জন। এত লোক বলছিল 10 জন ধরা পড়েছে। আমি তো বলছি যদি বাইরে থেকে কোনো লোক ঢুকে যায় সেটা আমাদের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা, আমি জানি না, সেটা স্বরাষ্ট্র দপ্তর বলতে পারে। আজকে বিএসএফ একটা 31 জনের দলকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। চিন্তা করে দেখুন, বিএসএফ বর্ডার সিকিউরিটি করে দিচ্ছেন, লক্ষ লক্ষ লোক ওনারা দাবি করেছেন বিজেপির লোক ঢুকে পড়েছে। মানে কি অপদার্থ আমাদের বিএসএফ, মানে অমিত শাহ টিম, যে তারা ধরতে পারছে না। আপনাদের ক্যামেরায় মাঝে মাঝে আমরা দেখতে পাই যে এই নাকি বাংলাদেশি বলে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, ক্যামেরাম্যান ধরতে পারছে, বিএসএফ ধরতে পারছে না। রাস্তার কুকুর তাড়া করে 2 জনকে এমন ভাবে তাড়া করেছে যে পুলিশের সন্দেহ হয়েছে, তাদেরকে ইন্টারোগেট করা হয়েছে। দেখা গেছে এটা মালদা জেলার ঘটনা। তারা দেখা গেছে যে কোনো আনগার্ডেড জায়গা থেকে বাংলাদেশ থেকে ট্রেসপাস করেছিল এবং তারা বলেছে যে আমরা বাংলাদেশ। মানে চিন্তা করে দেখুন, আমি আর কিছু বলতে চাই না, সবাই জানতে পারছে, সবাই বুঝতে পারছে। যদি কেউ ঢুকে থাকে তার প্রধান দায়িত্বটা কার? না, সেখানে প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশের থেকে ভারতবর্ষের বাংলায়, পশ্চিমবাংলায় কত মানুষ ঢুকেছে? সেটা তো এটা কি 10 জন? বিহারে যেরকম 10 জন ধরা পড়েছে। তথ্যটা সবথেকে ভালো দিতে পারবেন অমিত শাহজি, কারণ দপ্তর তো তার। অনিন্দ্যদার একটা কথার আগে প্রথমে উত্তর দেবো, সেটা হচ্ছে কি বললো এজেন্ট বসতে। আমি নিজে ভোটে দাঁড়িয়েছি এবং আমি লড়েছি, আমি এজেন্ট বসানো নিয়ে আমার অভিজ্ঞতা কিছুটা আছে, সেই জন্য বলছি এজেন্ট তো বসতেই দেবে না শাসক দল। তারপরে যদি আমি আমার জায়গা বসিয়েছিলাম, তো সেই জায়গাটাতে যদি শাসক দলের যদি ভীত বা সন্তুষ্ট না হয়, তাহলে এইসব নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এজেন্ট বসতে যাবে, এজেন্ট যদি বসতে না দেয় কি করে সেখানে চেস করবে যে কজন ইয়ে হচ্ছে? এ তো এরকম তো পশ্চিমবাংলায় হয়েই চলে। তো এরপরে যে জায়গাটা, সেখানে আসছি যে এসআইআর যদি হয়, আমি এইটুকু বলতে পারি কোনো বৈধ ভোটার বাদ যাবে না। আর যদি শাসক দলের প্রেম প্রীতি ভালোবাসা থাকে যে অবৈধ বাংলাদেশিদের প্রতি, তাহলে তারা কষ্ট হবে, তাদের বুকে ব্যথা লাগবে, বেদনা হবে। আর যদি তাই বেদনার বহিঃপ্রকাশটা কি হবে? এক মিনিট সঞ্জিত, আমি এখানে একটু আমাদের দর্শকদের দেখাতে চাই, কারণ এরকম নাই হতে পারে যে আপনারা প্রত্যেকেই সাংবাদিক সম্মেলন দেখেছেন ইলেকশন কমিশনের। সেখানে যখন মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, প্রথমে একবার পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় তাকে এবং বলা হয় যে পশ্চিমবঙ্গের সরকার সরাসরি বলেছে যে তারা বিরোধিতা করছেন। তিনি মানে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন? জ্ঞানেশ কুমার মুচকি হাসলেন, কিন্তু এই প্রশ্নের কোনো জবাব তিনি দেননি। পরের রাউন্ডে আবার পশ্চিমবঙ্গ প্রসঙ্গ একাধিক সাংবাদিক তোলেন। জ্ঞানেশ কুমার তখন কি বলেছেন আপনাদের একটু শোনাই। जहां तक वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है, तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि
हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही हैं। जहां तक डीडुप्लीकेशन की बात की, जब एक बार इन्यूमरेशन फॉर्म एक व्यक्ति ने साइन कर दिया और उसका नाम ड्राफ्ट सूची में आ गया, डुप्लीकेशन तभी हो सकता है जब एक व्यक्ति ने 2 बार इन्यूमरेशन फॉर्म साइन किया हो। आपके माध्यम से मैं देश के सभी मतदाताओं को यह बतलाना भी चाहता हूं कि हो सकता है कि आपका किसी पुराने जगह वोट अगर बना रह गया हो तो आपके पास घूमते फिरते वो इन्यूमरेशन फॉर्म भी आएगा, लेकिन आपको सिर्फ और सिर्फ एक इन्यूमरेशन फॉर्म पर ही दस्तखत करके जमा कराना है। বেশ, আমি প্রথম প্রসঙ্গটাতেই ছিলাম এবং ওনার বক্তব্যের প্রথম প্রসঙ্গটাতে আবার ফিরে আসি। সঞ্জিত, আপনার কি মনে হয়? উনি বলছেন সাংবিধানিকভাবে যে কোনো রাজ্য সরকার নির্বাচন কমিশনের যে কোনো প্রয়োজন মেটাতে বাধ্য এবং আইনি ব্যাপার, আইন শৃঙ্খলা এই ধরনের প্রশ্নেও নির্বাচন কমিশন যা বলবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে তাই মেনে চলতে হবে। পশ্চিমবঙ্গে এটা কতটা সত্যি? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, প্রথমে যদি এই জায়গাটা উনি যেটা আশা করেছেন এটা করাটাই কাম্য, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা ফেডারেল স্ট্রাকচারে এটা হয়, এটা হওয়াটা উচিত, বাঞ্ছনীয়। পশ্চিমবঙ্গে কি হয়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে জায়গাটায় দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি চিফ ইলেকট্রাল অফিসারের সমালোচনা না, সমালোচনা করেছে, শুধু তাই নয়, তিনি প্রথমেই মানে বিভিন্ন মঞ্চ থেকে বলেছে যে এসআইআর আমি করতে দেব না। বলেছে কি বলেনি? বলেছে তো। তার মানে যে জায়গাটা পরিষ্কার হয়ে যায় যে তিনি সহযোগিতা করবেন না। এরপরও নির্বাচন কমিশনের তার দায়িত্ব আছে, তারা বলেছেন এবার যদি সহযোগিতা না করেন তার রাস্তা আছে, তারা যেভাবে পারবেন সেভাবে করবেন। আর যদি এরপরেও তো এটা ঘটনা আছে, যদি 31শে জানুয়ারি মধ্যে তার দিতে হবে যে এসআইআর পুরো কমপ্লিট করে জমা দেওয়ার ব্যাপার, যদি তার মধ্যে না হয় তাহলে তো নির্বাচন পিছিয়ে যাবে। তো নির্বাচন যদি পিছিয়ে যায় তো সরকারের ওপরই তো মানে জায়গায় পড়বে যে সরকার তো মুখ দেখাতে পারবে না সেখানে। এসআইআর করার ভেতরে সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে একটি হচ্ছে আধার কার্ড থাকলে তাকে মান্যতা দিতে হবে। আজকে আমি নির্বাচন কমিশনের আধার কার্ড নিয়ে পুরো আলাদা আলোচনা করব। আমি বলছি পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার প্রশ্নে বলবো। অসহযোগিতার ব্যাপার নেই, সহযোগিতা তখনই হয়। ইলেকশন কমিশনার বলছেন যে সংবিধান অনুযায়ী সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করব। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যদি থাকে, আমরা বারবার বলছি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে যদি করেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপনারা আদালতে গেছিলেন, আদালত শোনেই, আদালত পরিষ্কার খারিজ করে দিয়েছে। আমি আবার বলছি আপনাকে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন, শুধু তৃণমূল কংগ্রেস কেন, কংগ্রেস থেকে শুরু করে বহু লোকে, বহু পার্টির একটা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনতার সামনে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারকে বারবারছেন আপনার অনেক দুর্নীতি আছে, আমরা এখনো কিছু করছি না, আমরা এখনো বলছি না, সহ্য করছি। অর্থাৎ এটা তো এক ধরনের তাকে তিনি ওয়ার্নিং দিচ্ছেন। তার মানে ইলেকশন কমিশনের যে মেন যিনি এখানে পরিচালক, চিফ ইলেকট্রাল অফিসার, তাকে যদি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী সমালোচনা করেন তার অর্থ কি দাঁড়ায়? নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার? আবার আপনাকে বলছি, সহযোগিতার কথাটা তখনই আসে যখন নিরপেক্ষতা বজায় থাকে। কোন একটি দলের হয়ে যদি কাজ করেন তাহলে তো সেই ব্যাপারে আমরা সেই জন্য ওয়েট করে আছি, তার জন্যই তো আমরা বলছি নির্বাচন কমিশন। এখন আপনারা মনে করছেন নির্বাচন কমিশন কোন একটি দলের হয়ে কাজ করছে? আমাদের এখনো সংশয় আছে, নিঃসন্দেহে। তার মানে আপনারা সহযোগিতা করবেন না? নিঃসন্দেহে করব। যদি আবার দেখি আমাদের সংশয়টা যদি বাস্তবে পরিণত হয় তখন তো অন্য কথা। কিভাবে একজনও ন্যায্য ভোটার, সে যে দল যে মানে যে কাস্টেরই হোক, একজনও ন্যায্য ভোটারের যেন ভোটের অধিকার ছিনিয়ে না নেওয়া হয়। তাকে ভোট দেবেন আলাদা প্রসঙ্গ। সৌম্যজিৎ কি বুঝলেন এর থেকে? কতটা সহযোগিতা পাবেন? আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, সেটা হচ্ছে কি শয়নে স্বপনে সবেতেই ভয়ে পাচ্ছে হচ্ছে বিজেপিকে। আর একটা কথা বলি, নির্বাচন কমিশনের মানে ইচ্ছা নেই বা কোন রকম ভাবে সদিচ্ছার নেই যে বিজেপিকে, ওনারা যেটা কাজ করছেন সুবিধা পাইয়ে দেবার, ওনারা যেটা কাজ করছেন, যেটা নির্বাচন এত বছর ধরে হয়ে এসছে সেইটাই কাজ করবেন। সেখানে আমি তো বলছি যদি ভোটার বাদ যায়,
যদি অবৈধ ভোটার বাদ যায়, সেখানে যদি 10টা ভোটও যদি ওনার কথা অনুপাতে যদি পড়ে, তো সেই 10টা ভোটের মধ্যে তো একটা দুটো ভোট আমাদেরও পড়েছিল। মূল প্রশ্নটা এখানে সঞ্জিত, যে অবৈধ ভোটার বলে দাগিয়ে দিল নির্বাচন কমিশন, এবার রাজ্যের শাসক দল বলল না এরা বৈধ ভোটার, এই বিরোধ ঠেকাবে কি? এই বিরোধ ঠেকাবার জন্য তো যখন নির্বাচন কমিশন বলেছে দায় দায়িত্ব কর্তব্য ওনাদের এবং সহযোগিতা করার দায়িত্ব হচ্ছে কি ছোট বিজ্ঞাপন বিরতি নেব। আর হ্যাঁ, আধার নিয়ে একটা বড় প্রশ্ন, আধার কি আদৌ যেভাবে অন্য 11টি ডকুমেন্ট নির্বাচনের তালিকায় নাম তোলার জন্য কাজে লাগবে বলে নির্বাচন কমিশন জানিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আধার নির্বাচন কমিশন নিতে তো রাজি হয়েছে, কিন্তু তাকে সেই গুরুত্ব কি নির্বাচন কমিশন দেবে? আমি আপনাদের সরাসরি বলতে চাই, মুখ্য নির্বাচন কমিশনারের আজকের যে সাংবাদিক সম্মেলন, সেখানে তিনি এটাকে যেভাবে ব্যাখ্যা করেছেন, তাতে আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে তারা নেবেন বটে, কিন্তু ওই 11টার সমান গুরুত্ব আধার পাবে না। কেন আমার মনে হচ্ছে আপনাদের শোনাবো একদম কি বলেছেন তারা এই প্রসঙ্গে, এবং এ নিয়ে দরকার হলে আলোচনাও করবো। ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।